আচ্ছা, দেখা যাচ্ছে কিনা? প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রামিং এটার উপর। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, যে প্রশ্ন দিয়ে আমরা এটা শুরু করেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কি কাজে লাগে। তাহলে আমরা একটু দেখলাম যে কম্পিউটারকে দিয়ে যখন কাজ করাতে হয়, কিবোর্ডের কথা যখন বলছিলাম তখন আসলে কি বলেছি যে একটা কি চাপতে হয়, সেটা সিগন্যাল তৈরি হয় একটা সার্কিট থেকে। সেই সার্কিট থেকে যখন সিগন্যালটা তৈরি হয় সেটি আবার কন্ট্রোল ইউনিটে যায়, সেখান থেকে আবার অপারেটিং সিস্টেমে যায়, সেখান থেকে বর্ণ নিয়ে আমাকে মনিটরে শো করে। তাহলে এই যে কিবোর্ডে যে সিগন্যালটি তৈরি হবে 1-0 কম্বিনেশন, তো এই সিগন্যালটি তৈরি করতে পারলেই আমরা কম্পিউটারকে দিয়ে কাজটি করাতে পারি। তাহলে এই কাজটি যদি কম্পিউটারকে দিয়ে করাতে পারি তাহলে অন্যান্য কাজের ক্ষেত্রে কি হবে? আমার কোনো গাণিতিক সমস্যার সমাধান, কোনো ছবি তৈরি করা, কোনো গান শোনা, এগুলোর ক্ষেত্রে তখন কি হবে? তখন কম্পিউটার কিভাবে কাজ করবে? তখন কম্পিউটার যেভাবে কাজ করবে তার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে হলো কম্পিউটারে আমরা যা কিছু করি না কেন, কম্পিউটার সিগন্যাল তৈরি করে। সেই সিগন্যাল নিয়ে সে বিভিন্নভাবে বুলিয়ান অলজেব্রা ব্যবহার করে এই সিগন্যালটাকে সে বিভিন্নভাবে কাজে লাগায়। এই সিগন্যালটাকে যখন সে কাজে লাগায় তখন তার কাজগুলো আমরা দেখতে পারি। এবং ওই সিগন্যাল তৈরি করার জন্য আসলে আমরা প্রোগ্রামিং ভাষা শিখি। আলটিমেটলি তোমরা যা বলেছিলে ওটাই সঠিক, যে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর জন্য আসলে প্রোগ্রামিং ভাষাটি লাগে। তার মানে আমি যখনই একটা মাউস নাড়াই, আমি যখনই একটা কিবোর্ডে কিছু প্রেস করি, আমি যখনই কিছু লিখি, আমি যখনই কোনো একটা পাওয়ার বাটনে প্রেস করি, তখন আসলে কিছু সিগন্যাল জেনারেট হয়। এই সিগন্যালটা কম্পিউটারের ভিতরে ছোট ছোট যন্ত্রাংশকে নির্দেশনা দেয়। যেমন আমরা যদি কোনো আমাদের সুইচ অন অফ করতে চাই তাহলে আমরা কি কাজ করি? সেই সুইচটা হাত দিয়ে স্পর্শ করে বন্ধ করি, চালু করি। এখন ওর ভিতরে তো লক্ষ কোটি সুইচ, একটা প্রসেসরের ভিতরে ধরো 200 কোটি 250 কোটি ট্রানজিস্টর থাকে। তাহলে এই 200 কোটি 250 কোটি ট্রানজিস্টরকে তো হাত দিয়ে সিগন্যাল দিয়ে দিয়ে করা সম্ভব না। তার জন্য আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আগে আমরা প্রোগ্রাম গুলো লিখি, এটাকে তারপর 0-1-এ কনভার্ট করি, 0-1 থেকে আবার ওটা সিগন্যাল তৈরি করা হয়। এই হলো ধারাবাহিকতা। আরেকবার বলি, সেটা হলো আমরা প্রোগ্রাম গুলো লিখি আমাদের বোধগম্য ভাষায়, এটাকে আগে রূপান্তর করে 0-1-এ কনভার্ট করি কম্পিউটারের বোধগম্য ভাষায়, তারপরে 0-1 থেকে সিগন্যাল তৈরি হয়, সেই সিগন্যাল অনুযায়ী যন্ত্রগুলো কাজ করে এবং আমরা ফলাফল দেখতে পাই। প্রশ্ন আছে কোনো কারো? নেই, কেউ কিছু বলছে না। সুতরাং আমরা প্রোগ্রামিং ভাষা, তাহলে প্রোগ্রামিং ভাষার জন্য আমাদের কিটা, কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করার জন্য কম্পিউটারকে বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করা হয়। তাহলে এটা বলছিলাম, কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত ও নিয়ম কানুন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়, যে প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশনাটা দেওয়া হয়। এই সংকেত এবং নিয়ম কানুনকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ কিছু সংকেত ব্যবহার করা হয়, কিছু নিয়ম কানুন ফলো করা হয়, সবগুলো তো মিলে। যেমন তোমার আমাদের কথা বলার জন্য যে সকল ভাষা ব্যবহার করি, এই ভাষাগুলো যেমন কিছু প্রতীক সংকেত আছে এবং নিয়ম কানুন আছে, কম্পিউটারের জন্য ঠিক একই জিনিস আছে। যেমন কতগুলো প্রোগ্রামিং ভাষা, সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যালগল, ফরট্রান, পাইথন। একেবারে লেটেস্ট ভাষাগুলো হচ্ছে জাভা, ওরাকল, পাইথন এবং সি প্লাস প্লাস এর পরের ভার্সন আছে সি শার্প। সি এর পরে একটা হ্যাশ চিহ্ন দিয়ে এটি প্রকাশ করা হয়, সি শার্প। তো এটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো সুতরাং তোমরা এখান থেকে প্রোগ্রামিং ভাষা কাকে বলে এটা বলতে পারবে, আর একটা হলো প্রোগ্রামিং ভাষার উদাহরণ দিতে পারবে। তো চলে যাই আমরা পরের দিকে। কেউ একজন ডিটাচড হয়ে গিয়েছে। তো এখন এই প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম আছে। প্রোগ্রামিং ভাষার বিভিন্ন প্রজন্ম। মেশিন যে ভাষাটা বুঝতে পারে সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। 1945 সালের দিকে এটি প্রথম তৈরি হয়
তো 0 আর 1 ব্যবহার করে এটা করা হতো। তো 0 আর 1 ব্যবহার করে যখন করা হতো তখন যে মূল সমস্যাটি হতো, সমস্যাটি ছিল যে মেশিন ভাষায় সাধারণ মানুষ এই প্রোগ্রাম লিখতে পারতো না। বড় বড় ইঞ্জিনিয়ারদের মাধ্যমে এগুলো লিখতে হতো, এবং এগুলো এক কম্পিউটারে যে প্রোগ্রামটি কাজ করতো অন্য কোনো কোম্পানির কোনো প্রোগ্রামে এটি কাজ করতো না। এটি একটি সমস্যা ছিল। আরেকটি সমস্যা ছিল যে এটা আসলে যখনই তুমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যেতে অথবা এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে ট্রান্সফার করতে, তখনই এটা গন্ডগোল পাকাতো আর কি, ঝামেলা তৈরি করতো, যে কারণে সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারতো না। পরবর্তীতে আসলে 1960 সালে উচ্চ স্তরের ভাষা যদিও বলা হচ্ছে, এটা বইয়ে এরকম বলা থাকে, কিন্তু একটু আগে আমরা যে প্রোগ্রামের একটা নাম দেখলাম সেটার ভিতর একটি ছিল ফরটান প্রোগ্রামিং, তোমরা দেখেছো। এই যে ফরটান প্রোগ্রামিংটা আসলে এটা ফর্মুলা ট্রান্সলেশন। ফরতে হচ্ছে ফর্মুলা আর ট্রানে হচ্ছে ট্রান্সলেশন। ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য এই প্রোগ্রামিং ভাষাটা তৈরি করা হয়, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা 1952 সালের দিকে তৈরি হয়। 1952 সালের দিকে এই প্রোগ্রামিং ভাষাটি তৈরি হয়। যদিও আমরা একটু আগে দেখলাম যে 1960 সালের কথা বলা হচ্ছে, যখন ইয়ে উচ্চ স্তরের ভাষার প্রয়োগ করা হচ্ছে। 1952 সালের দিকে তৈরি করা হয়, কিন্তু এটার বৈশিষ্ট্য ছিল যে এটা ম্যাথমেটিক্যাল কাজের জন্য লাগানো হতো। এই কারণে ফরটান এখনো জনপ্রিয়, এখনো এটি চলে। তো এটা বলছিলাম যে হ্যাঁ, প্রভা বলো কি সমস্যা। প্রভা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি বলেছি বলো, কি পড়িয়েছি এ পর্যন্ত? প্রথম প্রজন্ম কত সালে? আচ্ছা, এই মামুন বলো তো ফরটান অর্থ কি? মামুন, কি রাব্বি? হ্যাঁ বলো। হয়েছে, কিন্তু এই যে ফরে হচ্ছে ফর্মুলা আর ট্রানে হচ্ছে ট্রান্সলেশন। ফরতে ফর্মুলা, ট্রান্সলেশন, ফর্মুলা ট্রান্সলেশন। মামুন এবং রাব্বি অডিওতে নয়েজ তৈরি করছে। স্ক্রিন তো আমি দেখাচ্ছি না, তো তুমি দেখবা কি করে? স্ক্রিন তো এখনো দেখায়নি, কারণ জয়েন করছে কে কে, আমি একটু সময় নিচ্ছি, আমি শুরু করলাম একটু। হ্যাঁ, এটা আবার ঋত্বিক কুমার নাথ, এটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এই যে প্রায় সবাই এসে গেছে আর কি। তাহলে আমরা শুরু করি, তাই না? শুরু করি, যারা জয়েন করবে এরপর করতে থাকুক।
আমরা এখানে ছিলাম, তাই তো? তো এখানে ছিলাম 1945 সালে মেশিন ভাষা, 50 সালে অ্যাসেম্বলি ভাষা, এবং 60 সালে, কিন্তু অ্যাসেম্বলি ভাষাটা হলো এটা বলতে যে আমরা শেষ করতে পারিনি পুরাটা। অর্থাৎ প্রথম যেটা বলছিলাম মেশিন ভাষা, যেটা এই মেশিন ভাষা 0 এবং 1 ব্যবহার করা হতো। এখন ধরো যে যদি 5000 জিরো এবং 1 একসাথে কম্বাইন করা থাকে, তো সেটা দিয়ে তুমি আসলে কি বুঝবা, সেটি একটি বড় প্রবলেম ছিল। যে কারণে এটার সাথে কিছু প্রতীক, যেমন আমি যোগ করব, তো যোগের জন্য তোমার মেশিন ভাষায় যেটা করা হতো, যোগের জন্য কতগুলো 0 1 লেখা হতো, আবার একটা সংখ্যার জন্য কতগুলো 0 1, যোগের ডান পাশের সংখ্যার জন্য আবার কতগুলো 0 1, তাহলে এই 0 1 মিক্সার করে কাজগুলো হতো। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যেন একটু সোজা হয়, সাংকেতিক কোড বা নিমোনিক কোড ব্যবহার করা হতো। যেমন যোগের জন্য আমি লিখলাম হয়তো অ্যাড, বিয়োগের জন্য আমি হয়তো লিখলাম সাবট্রাক্ট মানে বিয়োগ, সেটা মাল্টিপ্লাই MUL হয়তো লেখা হতো। এইরকম বিশেষ বিশেষ কিছু সাংকেতিক অংশ ব্যবহার করা হতো। তো বিশেষ বিশেষ কিছু সাংকেতিক অংশ ব্যবহার করা হতো, যেটার সাহায্যে আমরা আসলে ওই কাজগুলো করতাম। তার তার মানে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ভিতর মূল পার্থক্য যেটি হলো, সেটি হলো ওখানে পিওর 0 1 ব্যবহার করা হতো, আর দ্বিতীয় প্রজন্মে এসে কিছু কোড, নিমোনিক কোড বা সাংকেতিক কোড ব্যবহার করা হতো। তৃতীয় প্রজন্মে তো বললাম যে উচ্চ স্তরের ভাষা মানুষের বোধগম্য ভাষায় লেখা হতো। তার মানে আমরা যে ভাষায় কথা বলি লিখি, মূলত ইংরেজি ভাষার কথাই বলা হচ্ছে, এটা কম্পিউটারে ব্যবহার করা হতো। তো এরপরে চতুর্থ প্রজন্মের ভাষা যেটা, এটা 1970 সাল বা তার পরবর্তী স্তর থেকে, আসলে এই সালগুলো সুনির্দিষ্ট কিছু না, এটা মোটামুটি এটা ধরে নেওয়া হয়, এবং এগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক মানুষ থেকে আরেক মানুষে গেলে, এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীতে গেলে সামান্য কিছু এদিক ওদিক হতে পারে। এটাকে বলা হতো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল। র্যাপিড মানে খুব দ্রুত, তাড়াতাড়ি, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ করা হয় যেটা। এখানে একটু বলে নি, কেউ কি বলতে পারবা অ্যাপ, APP, অ্যাপ যে তোমরা বলো, অ্যাপ অর্থ কি? হোয়াট ইজ অ্যাপ? অ্যাপস বলো, অ্যাপ তো না, অ্যাপস বলো। কে বলতে পারবে অ্যাপস জিনিসটা কি? কে বলবে? হ্যাঁ, অ্যাপস বলি কেন, আমরা কেন অ্যাপস বলি? উম, এটা তো এটা ভাষা ভাষা হলো। অ্যাপস, APPS, এই চারটে বর্ণ কেন লিখি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, গুড। কি নাম জানো তোমার? আমি তো এখানে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, স্ক্রিন শেয়ার করা আছে। হ্যাঁ, সমস্যা এটাই, সমস্যা এটাই যে তুমি সময় মতো যদি সঠিক কথাটা সঠিক জায়গায় না বলতে পারো, তাহলে তুমি যে এটা জানো বা তুমি কোনো একটা জিনিস চাও, এটা তো আর মানুষ বুঝবে না। সুতরাং সঠিক কথা সঠিক সময় বলতে পারাটাও একটা আর্ট, এটা খেয়াল রাখবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তো ভালো কথা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হচ্ছে কেন? হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার? মূলত সফটওয়্যার দুই রকম, ব্যবহার করে একটি পার্টিকুলার কাজ করা হয়। থ্যাংক ইউ। অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, প্রায়োগিক সফটওয়্যার বাংলা এরকম বলে কোথাও কোথাও। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে প্রায়োগিক সফটওয়্যার। তো সফটওয়্যার মূলত দুই রকম। তার আগে বলে নি সফটওয়্যার কি। এর আগে বলেছিলাম আমরা প্রোগ্রামটা কি, যে কম্পিউটারকে দিয়ে কোনো একটা সুনির্দিষ্ট পার্টিকুলার কাজ করানোর জন্য যে আমরা কোড গুলো লিখি, এই কোড গুলোকে একত্রে বলা হয় একটা প্রোগ্রাম। তো
আমরা ধরো একটা ক্যালকুলেটরের কি কাজ থাকে, নর্মাল যদি চিন্তা করি, যোগ বিয়োগ গুণ ভাগ রুট এরকম কিছু অল্প কিছু কাজ থাকে সিম্পল ক্যালকুলেটর যদি হয়। তাহলে যোগের জন্য একটা প্রোগ্রাম লাগে, গুণের জন্য একটি প্রোগ্রাম লাগে, ভাগের জন্য একটা প্রোগ্রাম লাগে, রুটের জন্য একটি প্রোগ্রাম লাগে, এরকম বিভিন্ন প্রোগ্রাম লাগে। তাহলে যোগের একটা প্রোগ্রাম বলা হচ্ছে কারণ ও শুধু যোগ করে, গুণের একটা প্রোগ্রাম বলা হচ্ছে ও শুধু গুণ করে। তাহলে এই একই জাতীয় অনেকগুলো কাজ যখন একত্রিত হলো তখন তৈরি হলো ক্যালকুলেটর। ঠিক আছে কথা? তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এই জাতীয় কাজগুলো একত্রে করে একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা হলো একটি সফটওয়্যার। তাহলে প্রোগ্রাম হচ্ছে একটা সুনির্দিষ্ট কাজ করে, ওই একই জাতীয় কতগুলো কাজের প্রোগ্রাম একত্রিত করলে হয় একটি সফটওয়্যার। যেমন ক্যালকুলেটরের কথা বললাম আমরা, যেমন গান শোনার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করো, তাহলে গান কি করা যায়, গান সেটা বাজানো যায়, বন্ধ করা যায়, ফরওয়ার্ড করা যায়, ব্যাকওয়ার্ড করা যায়, লুপ করা যায়, বিভিন্ন কাজগুলো করা যায়। এই সব কাজের জন্য একটা প্রোগ্রাম লাগে, সবগুলো মিলে তৈরি হলো আরেকটি সফটওয়্যার, সেটি হচ্ছে তোমার মিডিয়া প্লেয়ার বা এই জাতীয় যে নামই দাও না কেন। তাহলে এটা সফটওয়্যার। তাহলে আগে বলেছিলাম প্রোগ্রাম সুনির্দিষ্ট কাজ, প্রোগ্রামগুলো মিলে কয়েকটা একই জাতীয় প্রোগ্রাম মিলে তৈরি হয় একটি সফটওয়্যার। এই সফটওয়্যার মূলত দুই রকম। কয় রকম? মূলত দুই রকম। একটা হচ্ছে পুরো যন্ত্রটা চালানোর জন্য একটা সফটওয়্যার লাগে, যেমন তোমার মোবাইল চালানোর জন্য অ্যান্ড্রয়েড ব্যবহার করো, সুতরাং অ্যান্ড্রয়েড একটা সফটওয়্যার পুরো ডিভাইসটাকে নিয়ন্ত্রণ করে। আমরা যে ল্যাপটপে যেটা ব্যবহার করি মূলত উইন্ডোজ, তো উইন্ডোজ গুলো এক একটা সফটওয়্যার, এগুলো পুরো যন্ত্রটাকে সে আসলে নিয়ন্ত্রণ করে। এই জন্য এই জাতীয় সফটওয়্যার গুলোর নাম হলো সিস্টেম সফটওয়্যার। সবাই কি শুনতে পেয়েছো? পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটা হলো সিস্টেম সফটওয়্যার। যেমন উইন্ডোজ, লিনাক্স, এটা অন্য একটা সফটওয়্যার আছে, ম্যাক বা অপারেটিং সিস্টেম আছে, অ্যাপল এরিয়া আছে, তারপরে অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে আইফোনের জন্য, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। আর একটা হলো বিশেষ কাজের জন্য, যেমন ক্যালকুলেটর, আমি যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব নিকাশের কাজ করব, ক্যালকুলেটর। আমি গান শুনবো, এটা একটা স্পেশাল কাজ। তার মানে এটা তুমি হিসাব করতে পারো, মনে করো বাড়িতে তোমার বাবা গার্জিয়ান, তাহলে সবকিছু নিয়ন্ত্রণ করেন বাবা, তাহলে বাবা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার। তোমার বাড়িতে একজন কাজের লোক আসে, সে রান্না বাড়া বা ঘরদোর পরিষ্কার করার জন্য কাজ করে, সে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন তোমার বাবাও তো কোনো কাজ করতে পারে, নির্দিষ্ট কোনো কাজ, তার মানে সিস্টেম সফটওয়্যারও কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ করে দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। যেমন উইন্ডোজের ভিতর আমার মিডিয়া প্লেয়ার থাকে গান শোনার জন্য, তো একটা সিস্টেম সফটওয়্যারের ভিতর কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেওয়াই থাকে। তুমি যখন ফোনটা কেনো তখন অ্যান্ড্রয়েড ফোনের সাথেই কিছু সফটওয়্যার দেওয়াই থাকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা আলাদা কথা, ওটার সাথে দেওয়া থাকে, তুমি আবার ওখানে অ্যাড করতে পারো। যাই হোক, তাহলে আমরা প্রোগ্রাম শিখলাম কাকে বলে, তারপরে প্রোগ্রাম থেকে সফটওয়্যার শিখলাম। সফটওয়্যার মূলত দুই রকম, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে, আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটি আসলে তোমার বিশেষ কাজের জন্য তৈরি করা হয়। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশনের এপিপি আর সফটওয়্যারের এস, এটা মিলে হয় অ্যাপস। আশা করি বুঝতে পেরেছো তোমরা অ্যাপস কি জিনিস। তো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল, তার মানে এই যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে তৈরি করা হয়, এগুলো খুব দ্রুত তৈরি করার জন্য কিছু টুল আসলে প্রয়োগ করা হয়, যেগুলো পাইথন বা এই জাতীয় প্রোগ্রাম গুলো ব্যবহার করা হয়, র্যাট বলা হচ্ছে। আর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ষষ্ঠ অধ্যায়ে আছে, সেটা হচ্ছে এসকিউএল, যেমন স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা যখন এসকিউএল শিখবো ষষ্ঠ অধ্যায়ে, তখন দেখব যে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম শেখার পরে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ওখানে যখন যাব তখন দেখবো যে আসলে এই এসকিউএল জাতীয় সফটওয়্যার গুলো আমাদের মুখের ভাষায় প্রায় কাজ করে, আমরা যেভাবে সেন্টেন্স গুলো বলি প্রায় সেরকম, কিন্তু আমরা যখন এই সি প্রোগ্রাম শিখবো তখন দেখবো যে অনেক নিয়ম কানুন শিখতে হবে। তার মানে হচ্ছে সি প্রোগ্রামটাকে তুমি বলতে পারো যে ধরো ইংরেজি ভাষার রুলস, গ্রামার এগুলো, আর তুমি এসকিউএলটাকে বলতে পারো তুমি গ্রামে যে ভাষায় কথা বলো, একদম
বাড়ির পরিবেশে, সেটা এরকম। কিন্তু এসকিউএল এর স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ তো এর পাওয়ার অনেক বেশি। যাই হোক, এরপরে আমরা চলে আসি পঞ্চম প্রজন্মের ভাষা। মূলত ৮০ সাল থেকে বা এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা মুখের ভাষা, প্রোগ্রামিং ভাষা সবগুলোকে একত্রিত করে, এবং এর সাথে শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে কম্পিউটারকে কিছু বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারে যেন সেই ধরনের প্রোগ্রাম তৈরি করে দেওয়া, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর সাথে আরেকটা জিনিস তোমরা ইদানিং শুনে থাকবে, সেটা হলো আইওটি। কেউ কি শুনেছো আইওটি? আইওটি প্রথম অধ্যায়ে ছিল, সেটা তো ছিল, অধ্যায়ে থাকা তো ছিলই, কিন্তু আইওটি জিনিসটা কি? ঐশী আছে নাকি? প্রভা? আহ আরেকটা কাকে দেখলাম, কার কথা যেন জিজ্ঞেস করবো, রীতি আছে? ওকে। তো আরো যারা আছো তাদের নাম বলে সময় নষ্ট করছি না, তো দেখো এখন আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আইওটি কথা বুঝতে পেরেছো? ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ থিংস। এটা জিনিসটা কি? মনে করো তোমার বাসার একটি ফ্রিজ আছে, তো এই ফ্রিজটাকে তুমি আহ নিয়ন্ত্রণ করতে চাও অনলাইনে। তার মানে তুমি যেখানেই থাকো না কেন অনলাইনে এটি নিয়ন্ত্রণ করতে চাও। আবার ধরো তোমার বাড়িতে তো একটি ওয়েবক্যাম আছে বা তোমার ক্যামেরা রেখেছো কি করার জন্য, তোমরা গত বছর বা এই বছরের প্রথম দিকে হয়তো একটা দেখেছিলে যে একজন গার্ডিয়ান তার ছেলেকে বা মেয়েকে, বাচ্চাদের রেখে গিয়েছে, অফিসে যে দেখছে তাদের কিভাবে পিটাচ্ছে ফ্লোরের উপর ফেলে। তো তার ওখানে ক্যামেরা লাগানো ছিল। তো আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র যখন ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সরাসরি সব সময় আমরা তাদের সাথে সংযুক্ত থাকতে পারি সেই জিনিসপত্রের সাথে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস। তার মানে তোমার ফ্রিজটাকে, তোমার লাইট গুলোকে, তোমার ফ্যানকে, তোমার বাড়ির পুরো সিস্টেমটাকে আসলে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা এবং নিয়ন্ত্রণ করা, এইগুলো। তোমার পরিধেয় বিভিন্ন পোশাক আছে এখন পাওয়া যায়, তার সাথে ইন্টারনেট সংযুক্ত করা আছে। এবং তোমরা জামাল খাশোগি বলে একজন লোককে গত বছর সৌদি আরব টার্কি কনসুলেটের ভিতর সুমাইয়া ইসলাম, এখন সুমাইয়া ইসলামকে তো মেরে ফেলেছিল। তার ইয়ে কি বলে, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটা বাইরে দাঁড়ানো ছিল, কিন্তু তারা আগে থেকেই জানতো বলে সাথে করে ও একটা ডিভাইস নিয়ে গেছিল, এবং তার বান্ধবী ওখানে বাইরে থেকে কিন্তু বিষয়টা অবজার্ভ করতে পারছিল। তো সুতরাং এভাবে তারা ধরা পড়ে গিয়েছিল, যদিও তিনি বাঁচতে পারেননি, কিন্তু বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল। যাই হোক, এটা ইন্টারনেট অফ থিংস, পঞ্চম প্রজন্মের ভাষা এগুলো ব্যবহার করা হবে। এবং আরো একটি নাম এর সঙ্গে আছে, সেটা হচ্ছে স্মার্ট হোম। তোমার হোম সিস্টেমটাকে স্মার্ট করে দিবে, তার মানে আধুনিক সকল সুযোগ সুবিধা সহ এটি ব্যবহার করা যাবে, স্মার্ট হোম। যাই হোক, তো এটা তো গেল। আমরা এরপরে চলে আসি সর্বনিম্ন স্তরের ভাষা। এটা অলরেডি আমরা কিছু বলেছি, ৪৫ সালের যে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এটার কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। সবকিছু 0-1 ব্যবহার করে লেখা হয়। মেশিন ভাষায় কম্পিউটার বুঝতে পারে, তার মানে আমরা যত উচ্চ স্তরের ভাষা বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, স্মার্ট হোম বলি, আইওটি বলি, আলটিমেটলি মেশিনের কাছে যখন যায় তখন 0-1 হয়েই যেতে হয়। এবং আরো স্পেসিফিক বললে 0-1 না, লো ইয়ে সিগন্যাল এবং হাই সিগন্যাল হয়ে যায়। সরি। তো সুতরাং আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো কিছু লিখি, তখন আসলে যেটা হয় এটাকে অনুবাদ করতে হয়। তাহলে অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। অর্থাৎ আমরা একটু আগে যেটা বলছিলাম, সফটওয়্যার দুই রকম, কোনো কোনো জায়গায় এটিকে তিন রকম বলা হয়ে থাকে। সিস্টেম সফটওয়্যার,
অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং আরেকটি হলো যে এই যে তোমার অনুবাদক যে সকল সফটওয়্যার গুলো আছে সেগুলোকে বলা হয় যে আরেক ধরনের সফটওয়্যার। কথা বুঝতে পেরেছো? তাহলে তোমার মূলত দুই রকম বললেও কোথাও কোথাও এটাকে তিন রকম, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার বা এই প্রোগ্রাম তৈরি করার জন্য আহ, এটা ব্যবহার করা হয়, এটাকে বলে হয় কম্পাইলার। কম্পাইলার কম্পাইল করে বা ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার এটা বলা হয় থাকে। এবং এগুলো বৈশিষ্ট্য আগেই বলেছি, এক কোম্পানির কম্পিউটার মেশিন ভাষা অন্য কম্পিউটার বুঝতে পারতো না তখন। এটা জটিল ছিল, পরিশ্রম ও সময় সাপেক্ষ ছিল, দক্ষ প্রোগ্রামারের দরকার হতো বা ইঞ্জিনিয়ারের দরকার হতো। তবে এরা অল্প পরিমাণে লজিক ব্যবহার করত, মেমোরিও খুব কম হতো। তো এটা চার ধরনের কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ করতো এটা একটা। আর একটা হলো নিয়ন্ত্রণ করতো, লোড মানে প্রোগ্রামটা চালু করা, স্টোর, জাম্প এরকম কাজগুলো করতো, ইনপুট আউটপুট রিড রাইটের কাজগুলো করতো। প্রত্যক্ষ ব্যবহার, প্রত্যক্ষ ব্যবহারের জন্য এটা একটু সরিয়ে নিই। জাম্প হচ্ছে যে তুমি ধরো চতুর্থ লাইনে আসো, চতুর্থ লাইনে একটা জিরো তৈরি হলো, যে জিরো দিয়ে ভাগ করতে হবে পঞ্চম লাইনে, তাহলে জিরো যদি চতুর্থ লাইনে তৈরি হয় তাহলে জাম্প করতে হবে, এক লাইন স্কিপ করে যেতে হবে। এটা কথাটা বুঝতে পেরেছো? কিন্তু জিরো তৈরি না হলে ও পঞ্চম লাইনে যাবে, কিন্তু ওই চতুর্থ লাইনে শর্ত আছে যে যদি জিরো তৈরি হয় তাহলে তুমি এটা জাম্প দাও। তো সেটি একটি বিষয় ছিল। আর স্টার্ট, স্টার্ট তো বোঝো, হল্ট মানে মাঝখানে স্থির হয়ে থাকা, মাঝপথে আটকে থাকা, এটা হল্ট। আর একটা হলো এন্ড, শেষ করা, এই জাতীয় কাজগুলো করা হতো। অ্যাসেম্বলি ভাষাটা মূলত আমরা বলছি সাংকেতিক ভাষা, মানে রাখার সুবিধার্থে কিছু সাংকেতিক কোড লেখা হতো। তার ভিতর একটা হচ্ছে লেভেল। লেভেলটা হচ্ছে হোমিওপ্যাথির দোকানের মতো, যে তোমার শিশির পাশে লেখা থাকলো যে এটা কি, তার মানে আমি বললাম 10, 10-এ বললাম থাম, আমি হয়তো বললাম 20, লেভেল লাগাই দিলাম। এখানে বললাম হয়তো ডিভাইড, 30-এ হয়তো আর একটা, সেখানে আর একটা থাকলো, এগুলো হচ্ছে লেভেল। অপকোড বা অপারেশন কোড বলা হতো, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে অপারেশন কোড, এটা হচ্ছে লেভেল। অপারেন্ট যে কাজ করত, দেখো এ যোগ বি যদি আমি করি, এই যোগটা হচ্ছে অপারেটর, যোগটাকে বলে অপারেটর। এ এবং বি কে বলা হয় অপারেন্ট, যার উপর অপারেট করে অপারেটর সেটা। অর্থাৎ তুমি যদি একজন মিস্ত্রিকে অপারেটর বলো, তাহলে মিস্ত্রি যার উপর ওটা তার কাজটা প্রয়োগ করে সেটা হচ্ছে অপারেন্ট। আরেকটা হচ্ছে কমেন্ট। কমেন্টটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে তুমি যে সফটওয়্যারটা তৈরি করছো অথবা যে জিনিসটা তৈরি করছো সেই জিনিসটা যে সব সময় সবাই বুঝবে। তুমি ধরো একটা সূত্র ব্যবহার করছো আর একজন নাও জানা থাকতে পারে, অথবা কি সূত্র বোঝা যাচ্ছে না, তার জন্য মন্তব্য বা ব্যাখ্যা অনেক সময় দরকার হয়। তো কিছু অপারেশন কোড হচ্ছে যেমন এলডিএ, লোড অ্যাকুমুলেটর। লোড অ্যাকুমুলেটর মানে হচ্ছে কোনো প্রোগ্রাম চালু করতে, অর্থাৎ অ্যাকুমুলেটর মানে যে যন্ত্রটা কাজ করে সে সে প্রোগ্রামটা লোড করবে। এলডিএ লিখলে বলতো যে এই প্রোগ্রামটা তুমি শুরু করো। স্টোর অ্যাকুমুলেটর, অর্থাৎ অ্যাকুমুলেটরকে বলতো যে তুমি ঠিক আছে এই ভ্যালুগুলো এখন স্টোর করো, এটা। তারপরে এরকম আরো কিছু ছিল, অ্যাড, যোগ করা, সাবট্রাক্ট বিয়োগ করা, মাল্টিপ্লাই ভাগ করা, ডিভিশন, ইনপুট আউটপুট, স্টপ, সেটা হলো কি স্টপ। ইনপুট মানে কোনো তথ্য দেওয়া, আর এটা ফলাফল পাওয়া, তোমরা এগুলো জানো। সুতরাং এটা নিয়ে আমাদের আর কথা নেই। আশা এখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে সমস্যা? স্টপ, স্টপ অ্যাকুমুলেটরটা হচ্ছে প্রোগ্রামকে লোড করার জন্য যে যন্ত্রটা কাজ করতো সেটাকে নির্দেশনা দেওয়ার জন্য অ্যাকুমুলেটরটা ব্যবহার করা হতো। আর কোনো প্রশ্ন? কাজগুলো, হ্যাঁ।
মানে আসলে এক একটা ডিভাইস ছিল, সে এক একটা কাজ, লোডের জন্য একটা ব্যবহার করা হতো, স্টোরের জন্য একটা ব্যবহার করা হতো। সুতরাং এলডিএ যখন লেখা হতো তখন লোডের অ্যাকুমুলেটরকে নির্দেশনা দেওয়া হতো, স্টোরে যখন করতে হতো তখন স্টোর অ্যাকুমুলেটরকে বলতে হতো যে তুমি এটা কাজ করো, সেভ করো। তোমরা একটা ছবি দেখবা যে একটা ইয়ে আছে যে 5 মেগাবাইটের একটি হার্ড ডিস্ক তুলে নিয়ে যাচ্ছে অফিসে, তাতে একটা বড় গাড়ির উপর আরো 5-7 জন লোক মিলে 5 মেগাবাইটের একটি হার্ড ডিস্ক। তো সেরকম সেকালে এরকম ছিল। সুতরাং যত ছোট হতো ইনস্ট্রাকশন তত জায়গা কম নিত, এটা একটি বড় বিষয় ছিল। আর কোনো প্রশ্ন এখানে? সুতরাং এটি অ্যাসেম্বলি। হ্যাঁ, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই মাল্টিপ্লাই, মাল্টিপল না, মাল্টিপ্লাই মানে গুণ করা। মাল্টিপ্লাই, হ্যাঁ, মাল্টিপ্লাই হচ্ছে গুণ করা। ডিভিশন, সাবট্রাক্ট, অ্যাডিশন, অ্যাড মানে আছে তো অ্যাডিশন, হ্যাঁ, অ্যাডিশন, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, মূলত মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই, ডিভিশন, ইনপুট, আউটপুট, স্টপ। ঠিক আছে। আচ্ছা, তাহলে নিম্ন স্তরের ভাষা, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এরা আসলে ওই টাইপের কাছাকাছি, যমজ ভাইয়ের মতো খানিকটা। একটু সামান্য পার্থক্য আছে, যে একদম কিছু নিউমোনিক কোড বা শব্দ কোড বা সাংকেতিক কোড ব্যবহার করতে পারে অ্যাসেম্বলি ভাষা, আর মেশিন ভাষা এটা পারে না। এই দুটোকে একত্রে বলা হয় নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষায় আসলে প্রোগ্রাম তৈরি করাটা আসলে সমস্যা। কেন সমস্যা? কারণ হলো যে এগুলো আমাকে অনেক পরিশ্রম এবং কষ্ট সাপেক্ষ এবং দক্ষতার প্রয়োজন হয়। এবার হচ্ছে মধ্যম স্তরের ভাষা। তো মধ্যম স্তরের ভাষা কি, আগে কি কাজে লাগে দেখি। কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো যে থাকে আমাদের, আরে উল্টা দিকে গেল একটু। তো বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশগুলো থাকে, সেই যন্ত্রাংশগুলো যদি আমরা দেখি, তাহলে সেই যন্ত্রাংশ, হার্ডওয়্যার বুঝো তো তোমরা, হার্ডওয়্যার হচ্ছে যন্ত্রাংশ। তার মানে তোমরা বলে থাকো যা কিছু ছোঁয়া যায়, ধরা যায়, এগুলো হার্ডওয়্যার। ধরা না গেলেও হার্ডওয়্যার হয়, সব হার্ডওয়্যার যে ধরা যায় তা না, এত ছোট হয় যে আমরা ধরতে পারি না। এই হার্ডওয়্যার গুলো নিয়ন্ত্রণ করার জন্য আর সিস্টেম সফটওয়্যার তৈরি করার জন্য, আশা করি মনে আছে সিস্টেম সফটওয়্যারটা কি জিনিস, টোটাল সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, যেমন উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস। প্রশ্ন? কেউ কি প্রশ্ন করবা? কারো একটু অডিওটা একটু ইয়ে করলো। প্রশ্ন আছে কারো? নাই। ব্যবহার করা হয় এটি। তো মধ্যম স্তরের ভাষা এই কাজগুলো করা হয়। কিছু উচ্চ স্তরের ভাষাও সুবিধা পাওয়া যায়। সুমাইয়া ইসলাম মাঝে মাঝে জয়েন করছে থেকে। তো মধ্যম স্তরের ভাষার কাজ কি দেখে নি। প্রথম কথা হলো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ, সিস্টেম সফটওয়্যার তৈরি। উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, হার্ডওয়্যারের অল্প কিছু দক্ষতা এটা লাগে, দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন, প্রোগ্রামার দক্ষ হওয়া লাগে, প্রোগ্রাম করা যায়। এই সকল চাহিদা কে পূরণ করতে পারে, যে পূরণ করতে পারে তাকে আমরা বলবো মধ্যম স্তরের ভাষা। মধ্যম মানে কি, যে নিচের দিকেও থাকে উঁচুর দিকেও থাকে, সেটা হচ্ছে মধ্যম। সুতরাং মধ্যম স্তরের ভাষা আমাদের সে হলো সি। সি প্রোগ্রামিং যেটা আমরা শিখবো সেটি আসলে মধ্যম স্তরের ভাষা, সি। আসলে এটা ছিল বেসিক প্রোগ্রামিং। প্রথম দিকে যখন 50-55 সালের দিকে, তখন বেসিক প্রোগ্রামিং, বিগিনার্স অল পারপাস কি কি নামটাম ছিল, বেসিক প্রোগ্রামিং, বিএএসআইসি, কি ইনস্ট্রাকশন কোড টোড ছিল ভুলে গেছি। তো বেসিক প্রোগ্রামিং এর যখন অ্যাডভান্স করা হলো, তখন বেসিকের বিটা থেকে শুধু সিটা নেওয়া হলো, যে বেসিকের বি এর পরের অংশ, সুতরাং সি, এটার আর কোনো ইয়ে নাই। ডেনিস রিসি এটি করেছিলেন। সুতরাং এটি সি, সি প্রোগ্রামিং। তাহলে সি প্রোগ্রামিং কি করতে পারে, নিচু স্তরের ভাষার কাজগুলো করতে পারে, উচ্চ স্তরের ভাষার কাজগুলো করতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন চলে আসি, মধ্যম স্তরের ভাষা শেষ করলাম, এখন উঁচু স্তরের ভাষাগুলো কি হবে।
তো উচ্চ স্তরের ভাষাগুলো মানুষের মুখের ভাষার কাছাকাছি ভাষা। একদম আমরা যে ভাষায় কথা বলি, এখানে ইংরেজিকে বোঝানো হচ্ছে, বারবার বলেছি আগেও, এটা উচ্চ স্তরের ভাষা বলে। প্রোগ্রামগুলো লেখা হয়। আজকে কিছু কিছু জিনিস মাথার উপর দিয়ে যেতে পারে, শুধু জিনিসটা জেনে রাখো যে এই এই কথাগুলো বলেছি, এই কথাগুলো এই চ্যাপ্টার ধরেই বলতে থাকবো। সুতরাং তুমি কিছু কিছু শব্দ, এই উঁচু স্তরের ভাষা, নিচু স্তরের ভাষা, কিছু সাল, কিছু 01, এই জাতীয় কিছু শব্দ তোমার মাথায় রাখো, আর কিছু মাথায় রাখতে হবে না, তাহলেই হবে। নিচু স্তরের ভাষা একটু আগে বলছিলাম, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এই দুটোকে একত্রে বলা হয় নিচু স্তরের ভাষা। তো এটি উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য, এতে কোনো সন্দেহ নেই। উচ্চ স্তরের ভাষা পর্যন্ত তো বটেই। কম্পিউটারে বুঝতে পারলেও এটা অনেক সময় মানুষ সবকিছু আমরা বুঝতে পারি না, কিছুটা পারি। তো এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য এসেছে উচ্চ স্তরের ভাষার সৃষ্টি। এটা যেমন এটাকে বলছিলাম জাভা, এটি সেই সি শার্প, সি প্লাস প্লাস, ফর্মুলা ট্রান্সলেশন, ভিজুয়াল বেসিক, এই ভাষাটি একসময় খুবই জনপ্রিয় ছিল এবং মাইক্রোসফটের তাদের বিভিন্ন প্রোগ্রামে এখনো এটি ব্যবহার করা হয়, কিন্তু এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে হয়তো এক সময়। প্যাসকেল, প্যাসকেলের নাম অনুসারে এটি প্যাসকেল ল্যাঙ্গুয়েজ। তো আশা করি এটা ইতিহাস টাইপের জিনিস, এটা বুঝতে পারছো, আগে আমরা আলোচনা করেছি। তাহলে উচ্চ স্তরের ভাষা আমরা কেন শিখবো, সুবিধা কি? সুবিধাটা হলো, নিচু স্তরের ভাষায় যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে উল্টা করে লিখলেই সুবিধাটা হয়ে গেল। যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় এখন, যেটা আমরা করতে পারি। মানুষের পক্ষে বোঝা সহজ, তাড়াতাড়ি লেখা যায়, দ্রুত লেখা যায়। হার্ডওয়্যার সম্পর্কে ভালো ধারণা, তুমি মোবাইল ব্যবহার করো কিন্তু মোবাইলে কোন হার্ডওয়্যার কিভাবে কি কাজ করে এটা তুমি জানো না, বা খুবই অল্প জানো। প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ হয়। আগে যেমন জিরো ছিল, ধরো 10,000 জিরো দিয়ে একটি প্রোগ্রাম, এখন এই প্রোগ্রামটায় যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি এটা কি করে ইয়ে করবা? তো আপগ্রেড লাগবে না, আমরা 10 মিনিটের ভিতর এটি শেষ করে দিব। তো আমরা দেখি, তো এবার একটা কথা আছে, অসংখ্য লাইব্রেরি ফাংশন যুক্ত করা থাকে। লাইব্রেরি ফাংশনটা কি? তোমরা এমনি জানো লাইব্রেরি কি কাজে ব্যবহার করা হয়, সেখানে বই থাকে, বই থেকে তুমি পড়তে পারো, নোট নিতে পারো, এরকম কাজগুলো সেখানে হয়। এখন তুমি মনে করো একটি সি প্রোগ্রাম লিখছো, এখানে একটি সি প্রোগ্রাম লিখবো, এখানে বিভিন্ন লাইনগুলো আছে যেটাকে আমরা স্টেটমেন্ট বলি। এখন এর ফলাফলটা দেখার জন্য, আউটপুট দেখার জন্য ধরো 5 লাইনের একটা কোড লাগে। এই 5 লাইনের কোড প্রতিটা প্রোগ্রামেই লাগবে। তুমি যদি 100 প্রোগ্রাম করো তাহলে 5 লাইনের ওই 100 বারই লিখতে হবে। তাহলে এই প্রোগ্রামটা তোমার লিখে কি লাভ? কমন জিনিস। এই জন্য করে কি, ওই সফটওয়্যারের সাথে এই কোডটা দিয়ে দেয় লাইব্রেরিতে, ওখানে একটা লাইব্রেরি থাকে, লাইব্রেরির ভিতর এই জাতীয় কমন যে জিনিসগুলো থাকে, কমন জিনিসগুলো ওর সাথে ইনক্লুড করে দেয়। তাহলে কমন জিনিসগুলো যখন ইনক্লুড করে দেয় তাহলে এই কমন জিনিসগুলো তোমার লেখা লাগে না। এই জন্য বলছে এরকম অসংখ্য লাইব্রেরি যুক্ত করা থাকে বলে প্রোগ্রাম ছোট হয়। আশা করি বুঝতে পেরেছো। উচ্চ স্তরের এক লাইন নিচু স্তরের ভাষার কয়েক লাইনের সমান, তাই তো? এটি একটা কথা। তাহলে সমস্যা কি হতে পারে, অসুবিধাগুলো কি? সুবিধাগুলোতে কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো প্রশ্ন করবা? না। তাহলে অসুবিধা কি? উচ্চ স্তরের ভাষার কিছু অসুবিধাও থাকতে পারে, সেটি কি ধারণা করতে পারো? কিছু মিলবে, কিছু আমরা দেখব। আমাদের টাইম ক্লোজ হয়ে আসছে, এরপরে আর সেশন চালাবো না। আগামীকাল বিকেলে ম্যাথমেটিক্স শুরু করব আমরা, সেকেন্ড পেপার। সুতরাং রেডি থাকবা সবাই। আর আইসিটির ক্লাসটা এর পরের শুক্রবারে নিব, এর ভিতরে আর নিব না। তার কারণ আমি বলেছি, আমার মালয়েশিয়ার একটি কাজ চলছে, আমি একটি অ্যাসাইনমেন্ট লিখছি, সেটাই সময় যাচ্ছে। সুতরাং আপাতত ওখানে বেশি সময় দিতে পারছি না। শনি সোম 3 দিন নিব ক্লাস, ম্যাথ। আইসিটির ক্লাস পরে শুক্রবারে। তো ম্যাথমেটিক্স কত অধ্যায় নিব? আমি তো সবটুকু পড়াবো, আসলে কালকে শুরু করে তখন বোঝা যাবে, তোমাদের মতামত নিয়েই পড়াবো, তোমরা যা চাও সেটাই করা যাবে, কিন্তু ওটা কালকে আলোচনা করি। হ্যাঁ, আজকে আর সময় নেই। আচ্ছা, তো আমরা দেখি সোর্স প্রোগ্রাম। আমরা উচ্চ স্তরের ভাষায় যে প্রোগ্রামগুলো লিখি,
এটা আসলে অসুবিধাগুলো তোমরা একটু ভাববা, তারপরে আমরা আবার দেখে নিব। সোর্স প্রোগ্রাম বলতে বোঝায় উচ্চ স্তরের ভাষায় যে কোডগুলো আমরা লিখি এটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম। আর একটা বলে অবজেক্ট প্রোগ্রাম, মানে মেশিন ভাষা, কম্পিউটার যেটা বোঝে, তার মানে 0 1, তাই তো। আর এখানে ধরো অ্যাড বা এখানে গুণ, ভাগ, রুট, এগুলো উচ্চ স্তরের ভাষা, আর এগুলো মেশিন ভাষা। তাহলে যতই আমরা উচ্চ স্তরের ভাষায় লিখি না কেন, এটাকে আলটিমেটলি মেশিন ভাষায় রূপান্তর করতেই হয়। এই রূপান্তর করতে হয়, তা নাহলে কম্পিউটার বুঝতে পারে না। এর জন্য যেটি লাগে সেটি হচ্ছে অনুবাদক সফটওয়্যার। তো এই অনুবাদক সফটওয়্যার আসলে আমরা পরের দিন অনুবাদক সফটওয়্যার নিয়ে কাজ করব, কথা বলবো এবং অন্যান্য অংশগুলো পড়বো। তার আগে বলে নিই, অনুবাদক সফটওয়্যার হচ্ছে 3 রকম। একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে অ্যাসেম্বলার। তো তোমরা এই অনুবাদক সফটওয়্যারের এই অংশটার দিকে একটু পড়াশোনা করে আসবা। তো সেই কথাটা বলে দিলাম যে এখানে। এখন তোমরা বলো যে আমরা আগের ইয়েতে ফিরে যাই। এই যে আমার উচ্চ স্তরের ভাষা, এই উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখার সমস্যা কি, এটা দিয়ে আমরা শেষ করব। অসুবিধা কি কি হতে পারে? দক্ষ প্রোগ্রামার লাগে, হয়তো সব জায়গায় লাগে, সুতরাং এর জন্য স্পেশাল কিছু হলো না, বরং ওর থেকে এখানে কম দক্ষ প্রোগ্রামার হলে চলে। আর প্রথম কথা হলো এখানে প্রচুর মেমোরি দরকার হয়। প্রথম কথা হলো এটার জন্য কি দরকার হয়, মেমোরি বেশি লাগে। এক, দ্বিতীয় কথা হলো আমরা দেখছিলাম যে অনুবাদক সফটওয়্যার কথা বলেছিলাম, তাহলে অনুবাদক সফটওয়্যার যদি লাগে তাহলে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ তো সেটা লাগে না, কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটা বললাম এটা লাগে। তার মানে উচ্চ স্তরের ভাষায় যে লাইনগুলো তুমি লিখবা সেই লাইনগুলোকে রূপান্তর করার জন্য লাগে। তৃতীয় কথা হলো এটা স্লো হয়ে যায় নিশ্চিত। কারণ কি, ওখানে 0 1 সরাসরি ব্যবহার করছিলে, এখানে তুমি আগে লাইনগুলো লিখছো, তারপরে সেটা অনুবাদ করে 0 1 এ রূপান্তর করছো, তারপরে তুমি আবার সেটার থেকে কি করছো, মেশিনে পাঠাচ্ছ, মেশিন তারপরে কাজ করছে। এখানে যেহেতু ধাপ বেশি, সুতরাং এটি স্লো হয়ে যায়। হার্ডওয়্যার সম্পর্কে ভালো ধারণার দরকার হয় না, কিন্তু হার্ডওয়্যারটা ভালো লাগে, তুলনামূলকভাবে কস্টলি হয়, কস্টলি হয়। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে গ্রামারটা ভালো করে জানতে হয়, রুলস রেগুলেশন, গ্রামারটা তোমাকে ভালো করে জানতে হয়। এখানে গ্রামার বেশি, রুল বেশি। সুতরাং এটা রুল বেশি লাগে। আর এটা ভারী হয়, জায়গা বেশি নাই, লাইব্রেরি ফাংশন থাকে, লাইব্রেরি ফাংশন থাকে, সুতরাং এটি ভারী হয়। এবং এটা তো বললামই যে কি অবস্থা হয়, একজন স্যার ফোন দিচ্ছেন, আসলে মেগাবাইট ব্যবহার করতে হচ্ছে একটু সমস্যার কারণে। তো এটা, আর এই যে 3 মিনিট 13 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, এখনই শেষ হয়ে যাবে। সুতরাং আমরা এই পর্যন্ত থাকলাম। অনুবাদক সফটওয়্যারটা তোমরা একটু বাড়িতে পড়বা, ওই অংশটা দিয়ে আমরা পরের দিন শুরু করব। আমরা স্ক্রিন শেয়ারিংটা এই পর্যন্ত শেষ করছি। তো উম, এখন যারা আছো তারা আশা করছি যে নিয়মিত ক্লাসগুলো করবে, আর সুবিধা অসুবিধা থাকলে সেটা অবশ্যই জানাবে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আমি তোমাদের হোমওয়ার্ক গুলো গুগল ক্লাসরুমে নিতে চাই, তাহলে তোমাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তোমরা মেসেঞ্জারে পাঠাও, কোথায় পাঠাও খুঁজে পাই না। তো গুগল ক্লাসরুম যাদের ওয়াইফাই আছে তারা একটু কখনো একটু ভিডিও সার্চ দিয়ে দেখো যে কিভাবে গুগল ক্লাসরুম করতে হয়। এটা লিখে ইউটিউবে সার্চ দিবা, বাংলায় চলে আসবে। হ্যাঁ, কিভাবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, তো
তাহলে তো যাদের অভ্যাস আছে তারা তো আছে, যাদের অভ্যাস নেই তারা একটু দুই একটা ভিডিও দেখে নিবা, তাহলে সাধারণ ধারণাগুলো থাকবে গুগল ক্লাসরুম কিভাবে ব্যবহার করতে হয়। তো এটি এই পর্যন্ত কথা। আর কারো কোনো প্রশ্ন কোনো কিছু থাকলে বলো। আমি এখন দেখতে পাচ্ছি সুমাইয়া ইসলাম, তুমি শেষের দিকে কোথায় থেকে একটু এসেছিলে। সুমাইয়া ইসলাম কিছু। আ- আচ্ছা ঠিক আছে, যাই হোক। এরপর তুমি কোন সেকশনের? মধুমতিতে। হ্যাঁ, কমার্সে। তো তোমাদের এই ক্লাসটা আগামী শুক্রবার 5:30টায় হবে, আর এই সপ্তাহের ভিতর আমি ম্যাথ ক্লাস নিব। যেহেতু ম্যাথ ক্লাসের কোর্স বেশি এবং আইসিটির এদিকে কোর্স একটু কম আছে, পঞ্চম এবং ষষ্ঠ আছে, আর পিছনে যদি কারো কোনো সমস্যা থাকে সেটুকু। সেই কারণে আমি একটু, এবং ওই যে বললাম যে আমার হ্যাঁ, সুতরাং তোমরা ধীরে ধীরে লিভ নিয়ে নাও। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর সেই দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল 5:30টায় আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে শেষ করছি এখানে।